যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। মজা না? এই এখন থেকে আমরা প্রায় একা একা রিক্সা ঘুরবো তোকে নিয়ে। আসলে তোমরা কেউ কারো ভালোটা সহ্য করতে পারো না। আমার চোখের সামনে থেকে যা। কেন তোমার লাগছে কোথায়? তুমি শ্বশুর বাড়ি থেকে কিছু পাচ্ছ না বলে? খবরদার আর একটা কথা বলবি না। তুই আমার সামনে থেকে যা, রুম থেকে বেরো। প্লিজ, তোমরা অফিসের মধ্যে এগুলো কি শুরু করলে? জানি না, আমাকে সব কিছু খুলে বলে না। আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ করে কি হলো? টিউমার ভাগ্যে তাড়াতাড়ি ধরা পড়েছিল। অনেক সময় এটা টের পাওয়া যায় না, টের পেতে পেতে অনেক সময় লেগে যায়। এখন ফার্দার চিকিৎসাটা কি হতে পারে? একটা এফএনসি টেস্ট করাতে হবে, তখন বোঝা যাবে ভেতরে জার্ম আছে কিনা না পানি। এমনি অনেক সময় পানি জমে টিউমারের মতো মনে হয়। এফএনসি টেস্ট না করা ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। যদি জার্ম টার্ম ভিতরে থাকে তাহলে কি করতে হবে? প্লিজ আপনি আমাদের কাছে কিছু লুকাবেন না প্লিজ। না না না, আপনারা এমনিতেই এত ভয় পাবেন না। আমি আগে এফএনসি টেস্টের রিপোর্টটা দেখি। এটা একটা নর্মাল গোটাও তো হতে পারে, এখনই এত টেনশনের কোনো কারণ নেই। আপনারা এফএনসি টেস্টটা তাড়াতাড়ি করে ফেলুন, আর এটা রিপোর্ট পেতেও তো 2 দিন সময় লাগে। টেস্টটা কি? ওই যে একটা বড় সুই ভেতরে ঢুকিয়ে দিয়ে কিছু ব্লাড বের করে আনতে হবে, এনে তার টেস্ট করে দেখতে হবে এতে কোনো জার্ম আছে কিনা। ও মাই গড, এটা তো অনেক ডেঞ্জারাস একটা টেস্ট হবে মনে হয়। হ্যাঁ, একটু কষ্টদায়ক তো বটেই, ধৈর্য ধরতে হবে। রোগ শোকের আসল পরীক্ষাটাই হচ্ছে ধৈর্য। মা, স্যুপটা খাইয়ে দিন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আবার জ্বর এলো কেন? কি একটা পরীক্ষা করলো, এত বড় সূচনাকে বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, শ্বাস দিতে পারছে না। এখন আমি কি করব? মাগো, তুমি যাও তো, একটু ফারজানাকে পাঠিয়ে দাও। জি। ও শোনো, জি, এই গরম পানিটা নিয়ে যাও, একটু ঠান্ডা পানি দাও, মাথায় পট্টি দিতে হবে। জি। কি অবস্থা? জ্বর এসেছে। রিক্তা কোথায়? রিক্তা এখনো ফেরেনি? তাও জানো না? শোনো ভাই, বউটাকে একটু কন্ট্রোল করো। ঘরের বউকে তো এভাবে ছেড়ে দেওয়া ঠিক না। কি করবো কবে? ও তো আমার কোনো কথাই শুনে না, কিভাবে কন্ট্রোল করবো?
বউ কন্ট্রোল করার একটাই উপায়, হাতে একটা বাচ্চা ধরিয়ে দাও। কিরে, কি এত ভাবছিস? তুই কি ওই দিনের ব্যাপারটা নিয়ে খুব আপসেট? না, ভাবছিলাম আব্বুকে নিয়ে। হঠাৎ করে কি শুরু হলো বলো তো আপু আমাদের ফ্যামিলিতে? একটার পর একটা অঘটন লেগেই আছে। আমার আর কিছু ভালো লাগছে না আপু। শোন, এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্রাইসিসে পড়লে মানুষই একটা কথাই বলে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যার সমাধানটা যে কিভাবে হবে তা কেউ জানে না। সমস্যা যেমন আছে, সমাধানও আছে। এত ভেঙে পড়লে তো হবে না। কারখানায় একটা ঝামেলা শুরু হলো, এর মধ্যে আব্বু অসুস্থ। বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যেও ঝামেলা চলছে। কিভাবে কি ঠিক হবে বুঝতে পারছি না। আপু, আমি আমাদের ফ্যামিলির সামনে একটা ধ্বংস দেখছি। মনে হচ্ছে কি যেন একটা অভিশাপ লেগেছে। ছি, এত ভেঙে পড়লে কি হবে? শোন, আমি আমার জীবনের মূলমন্ত্র হিসেবে যেটা জানি, কোনো সমস্যা মানুষকে একটা সমাধানের দরজাও খুলে দিতে পারে। হয়তো সেটা থেকে আমরা যে শিক্ষাটা পাবো সেটা আমাদের জন্য মঙ্গলই হবে। কি জানি আপু, আমার আর কিছু ভালো লাগছে না। আমার এক পরিচিত বড় ভাই আছেন, কবির ভাই, ঢাকা মেডিকেলে চাকরি করেন। ওনাকে বললাম আব্বুর কথা। উনি বললেন এফএনএসি টেস্টটা নাকি খুব ভালো টেস্ট না, সাধারণত ক্যান্সার সন্দেহ হলেই নাকি এই টেস্টটা দেওয়া। হ্যাঁ রাশেদ, হ্যাঁ কবির ভাই, আপনি কোথায় আছেন? আমি তো অফিসে। কি ব্যাপার? আব্বুর রিপোর্টটা পেয়েছি, আপনাকে একটু দেখাবো ভাবছিলাম। কি লিখেছে একটু পড়ো তো। আমি তো ঠিক বুঝি না, কয়েকটা পেজ আছে। আচ্ছা, আমি আপনাকে পড়ে শোনাই। কিছুই তো বুঝতে পারছি না, কি পড়বো? পুরোটা পড়ে শোনাবো? নিচে দেখো তো রিপোর্টে কি লিখেছে, মেলেনিয়াস সেল পজিটিভ কিছু লিখেছে কিনা। মেলিনিয়াস সেল পজিটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলিনিয়াস সেল পজিটিভ। এটার মানে কি কবির ভাই, ভালো? না রে ভাই, রিপোর্ট ভালো না, ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ ওইটাই, মেলিনিয়াস সেল পজিটিভ মানে ক্যান্সার। আপনি এসব কি বলছেন কবির ভাই? এই শোনো রাশেদ, ভেঙে পড়ো না। সরি, আমার আসলে খবরটা তোমাকে জানানো ঠিক হয় নাই। রাশেদ, মনটাকে শক্ত করো। রাশেদ, হ্যালো রাশেদ।
নাও হা করো। আব্বু কি অবস্থা আব্বুর এখন? জ্বর কমেছে, ভাত খেতে চাইলো। তুই এত তাড়াতাড়ি চলে আসলে? অফিসে আর মন বসছিল না আব্বু। আমার জন্য চিন্তা করিস না, আমি সুস্থ হয়ে যাবো। তাই যেন হয়। তুমি তাড়াতাড়ি সুস্থ হও, তোমাকে অফিসে বসতে হবে। তোমার অফিস আমি আর সামলাতে পারবো না। এত ভেঙে পড়িস না মা। জীবন একটা যুদ্ধ, এখানে প্রতি মুহূর্তে হার জিতের পরীক্ষা দিতে হয়। নাও হা করো। শোনো, আজকে রাত্রে গুঁড়ো মাছ দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি রান্না করবে। করবো, রাতে খেও। খুব খেতে ইচ্ছে করছে। কিসের আমি অসুস্থ? আমি তো ঠিকই আছে। আর তুমি ভাত নাও না। আরে আমি তো জানাই আছে যে মারা যাব, তো মারাই যখন যাবো একটু খেয়ে দিয়ে মারা যায়। বাবা ওর উপরে বলো না তো, আমার ভীষণ খারাপ লাগে। দেখেছিস তোর মা ভয় পেয়ে গেছে। আমি কথা না বললেও ভয় পায়, আমি কথা বললেও ভয় পায়। আচ্ছা হয়েছে বাবা, থামো তোমরা। আচ্ছা মা, রাশেদ ফেরেনি এখনো? না, এখনো ফেরেনি। এই সকালে গেছে তোর আব্বুর রিপোর্ট আনতে। এখনো ফিরছে না কেন? হুম। আমি একটু ভাত নিয়ে আসি। আরে না না, এত ভাত খেয়ে যাবে? তোমার সাথে এত মস্করা করলাম তো। বাবা যা যা, ফ্রেশ হয়ে নে, যা। আচ্ছা যাচ্ছি। এবার একটু ভাত দিয়ে খেয়ে নেওয়া যায়। কিরে বাবার রিপোর্ট এনেছিস? কাউকে দেখিয়েছিস? না, কাকে দেখাবো? ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো কালকে। তোর না কোন একটা ভাই আছে পরিচিত, তাকে তো দেখাতে পারতি। থাক, কালকেই দেখাই। আরে আসো আসো, শোনো না উনি কি বলছেন। উনি বলছে কি আমার ব্যবসা না করে নাকি সিনেমার নায়িকা হওয়া উচিত ছিল। কাজের কাজ কিছু হয় নাকি শুধু এইসব কথাবার্তাই হয়? না না জুবেল, তুমি জানো না তোমার ওয়াইফ কি অভিনয় জানে। একটা ক্লায়েন্টকে তো একেবারে কাজ করে ফেলেছে। ক্লায়েন্ট তো ভাবতেই পারছিলেন না যে উনি বিবাহিত কিনা। ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আপনি কি বিবাহিত,
উনি গুরুকুচকে এমনভাবে বললেন, আপনার কি মনে হয় ক্লায়েন্টের উপরে কোনো প্রশ্নই করতে পারবো না? না না, মানে ক্লায়েন্টকে তো অবশ্যই বলা উচিত ছিল সে বিবাহিত কিনা। আচ্ছা আমি কেন বলতে যাব? কেউ যদি আমাকে অবিবাহিত ভেবে শান্তি পায় তাতে আমার কি? সবচেয়ে বড় কথা, অর্ডারটা আমরা পেয়ে গেছি, প্রায় 2 কোটি টাকার অর্ডার। ফেলে ছড়িয়েও লাখ 20 থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা শোনো, অর্ডারটা কিন্তু আমি তোমাদের গার্মেন্টসকে দিতে চাই, কিন্তু আমি ওখান থেকেও 2 লাখ টাকা কমিশন খাবো। ভাবি, আমাকেও কিন্তু কিছু দিতে হবে, ক্লায়েন্টটা কিন্তু আমার। তাকে বাগিয়েছে কে? তাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কে? ও, তাতেই আপনি কমিশন চান? আচ্ছা ঠিক আছে, আপনাকে 1020 টাকা দিয়ে দিব। ভাবি, 1020 কম হয়ে যায় না? ওকে ওকে ফাইন, 50-50, আমরাই তো। ওহ ভাবি, সো কাইন্ড অফ ইউ। আমি জানি তো আপনি আমাকে ঠকাবেন না। ও বাই দ্য ওয়ে, আমাদের এক্স পার্টনারকে ভুলে গেলেও কিন্তু চলবে না, তারও তো শেয়ার বানতা হ্যায়। আচ্ছা তোমরা কথা বলো, আমি গিয়ে অর্ডারগুলো রেডি করি। শিওর। থাকো, যাওয়ার সময় দেখা করে যাও। চলো বাসায় চলি। এখন এখন বাসায় গিয়ে কি করবে? আব্বু অসুস্থ। ও হ্যাঁ জানি, কিন্তু তোমার আপা আর ভাবি তোমার আব্বুর জান প্রাণ দিয়ে সেবা করছে, সম্পত্তির লোভে মনে হয়। মানুষ সম্পত্তির লোভে যে কত কিছু করতে পারে। এনিওয়েজ, এসব চিন্তা করে লাভ নেই, আমার আসলে সম্পত্তির লোভ নেই। তবে তুমি একটু সাবধানে থেকো, বড় ভাইয়ের সাথে তোমার একটু ঝামেলা হয়েছে, কখন আবার কি না কি হয়ে যায়, বি কেয়ারফুল। তোমার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, মানে আমি এরকম কিছু একটা চাচ্ছিলাম। ভেরি গুড, ব্রিলিয়ান্ট। আপনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য শুধু শুধু প্রশংসা করছেন। হ্যাঁ, না না মোটেই না। তুমি অ্যাকচুয়াল ল্যান্ডটা না দেখে যে ডিজাইনটা করেছো, এটা তো রীতিমতো প্রশংসনীয়, মানে ইটস ফ্যান্টাস্টিক। স্পেশালি যে যে স্পেসগুলো তুমি ব্যবহার করেছো, প্রত্যেকটা জায়গা যেটা ব্যবহার করেছো, ইট ইজ ব্রিলিয়ান্ট। বিশেষ করে এই চিড়িয়াখানার পাশে যে ঝর্ণাটা দিয়েছো, এটাতে একটা মানে ন্যাচারাল লুক আসবে। ইটস গুড, ভেরি গুড। তবে এই বড় লেকটা বোধহয় রাখা যাবে না, তো জায়গা একটু ছোট হয়ে যাবে। ভালো লাগবে তাহলে, মনে হবে অনেক বড় জায়গা বুঝি। আর লেকের উপর তো আমি একটা ব্রিজ রাখতে চাইছি, ব্রিজের পর চিড়িয়াখানা, আলাদা একটা রাজ্য। না 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 না, আমি দেখি কতটা পারা যায় অ্যাকোমোডেট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ইনফ্যাক্ট আমার স্বপ্নটাকে অনেক বড় করে দিয়েছো। এখন দেখি আমার বন্ধু কি বলে। কি এটা? এটা তোমার কাজের জন্য সামান্য সম্মান। না না, আমি তো এখনো কাজ শুরুই করিনি। আর তাছাড়া আপনি এটা আপনার কাছ থেকে কেন দেবেন? আমরা তো কাজটা শুরু করে দিয়েছি, তাই না? আমি ইনফ্যাক্ট অ্যাডভান্সও নিয়েছি। দেখো, এখানে তোমার জন্য 50,000 টাকা আছে, শুধু হাত খরচের জন্য। নাও, যেমন ইচ্ছে তেমন খরচ করো, টাকা ওরাও। এই প্লিজ। থ্যাংক ইউ। আপা, কি ব্যাপার, এত কিছু কি আনছেন? বুয়া, এই যে তোমার জন্য এখানে একটা শাড়ি আছে, আর ওই মেয়েটার জন্য একটা 3 পিস আছে, দিয়ে দিও। আপা, হঠাৎ করে শাড়ি কি হয়েছে? ওফো, কথা বলো না তো, যাও। এই কি রে, এত কিছু? ধরো, এখানে তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি, ভাইয়ার জন্য একটা শার্ট, আর অমির জন্য একটা ড্রেস আছে।
কেন কি হয়েছে হঠাৎ করে এত ড্রেস? আছে একটা ব্যাপার, এখন বলা যাবে না, পরে বলবো। আপু কি রে, তোমার জন্য একটা শাড়ি, হ্যাঁ, আর রায়না মামুনির জন্য একটা ড্রেস। শাড়ি, ড্রেস? কেন, কি হয়েছে? আছে একটা ব্যাপার, পরে বলবো। মামুনি কেমন হয়েছে ড্রেসটা? সুইট হয়েছে। ওকে, তুমি পরো, আমি আসছি। এই বারানা, শোন। আসছি আসছি, সবার ড্রেসগুলো আগে দিয়ে আসি, এখন আসছি। আপু আসবো? আম্মুর নামাজ শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। কি ব্যাপার? আব্বু তোমার জন্য একটা পাঞ্জাবি, আর আম্মু তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। হঠাৎ শাড়ি পাঞ্জাবি, ব্যাপার কি? আব্বু ওই যে যে কাজটার কথা তোমাকে বলেছিলাম না, সেই কাজটা হয়ে গেছে। উনি আমার ডিজাইনটা অনেক পছন্দ করেছে। আমি কি খুশি হয়েছি বা। দেখো শাড়িটা মা।